আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বাংলাদেশে 100টিটার মতো ব্যাংক আছে। বেসরকারি ব্যাংকগুলোর যদি আপনি তাদের অফিসে যান, খুবই সুন্দর, এসি লাগানো, ডিজাইন ভালো, অনেক সুন্দর। এখন সেখানে আমরা কারেন্ট অ্যাকাউন্ট করি, সেভিং অ্যাকাউন্ট করি, এফডি করি, লেনদেন করি। ওই পাঁচটা সম্মিলিত ইসলামিক ব্যাংকের মতো আমাদের টাকাগুলো যদি ফেঁসে যায়, আমরা কিন্তু রাস্তায় নামা ছাড়া আর কিছুই নাই। তো এখন কথাটা হচ্ছে যে আমরা কিভাবে ভালো ব্যাংক যাচাই বাছাই করব। আমাদের ধারাবাহিক ব্যাংক রিলেটেড আলোচনা, আজকের আলোচনা হচ্ছে এমটিবি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই ব্যাংকটাতে আমরা লেনদেন করব কিনা, এই ব্যাংকটার শেয়ার আমরা কিনবো কিনা, ব্যাংকটা আসলে ভালো করতেছে কিনা, এনপিএল লেভেল কেমন, টোটাল জিনিসটা জানতে পারবেন। এটা ছাড়া প্রায় 10টার মতো ব্যাংক নিয়ে আমরা আলোচনা করেছি, সেখান থেকে দেখবেন। মনে রাখবেন, আপনি যেই ব্যাংকে লেনদেন করতেছেন ব্যাংকটার সম্পর্কে অবশ্যই আপনার জানা উচিত। কারণ আপনি খারাপ ব্যাংকে যদি লেনদেন করেন আপনি ফেঁসে যাবেন। তো এই জন্য আপনি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রাখবেন, কোনো ব্যাংকে এককভাবে লেনদেন করবেন না। বাংলাদেশে এখন পর্যন্ত ব্যাংক বন্ধ হলে, দেউলিয়া হলে শুধুমাত্র 2 লক্ষ টাকা পর্যন্তই আপনার নিরাপদ, বাকি টাকাটা কিন্তু নিরাপদ না। সেটা চাই আপনার সেভিং অ্যাকাউন্ট থাকুক, একই ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট থাকুক, এফডি থাকুক, টোটালটাই 2 লাখ টাকার মধ্যেই আসবে। তো এর জন্য কমপক্ষে 2টা বা 3টা ব্যাংকে লেনদেন করবেন। তো চলুন আমরা দেখার চেষ্টা করি আজকের যেই ব্যাংক, সেটা হচ্ছে আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মোটামুটি আমরা বলতে পারি যে একটা ভালো, বাহ্যিকভাবে একটা ভালো টপ কোয়ালিটির ব্যাংক, এই ক্যাটাগরির ব্যাংক। তো এরপর আমরা দেখার চেষ্টা করব যে এর ভিতরে আর কি কি আছে, কারণ বাইরে থেকে দেখে তো আসলে সবকিছু বোঝা যায় না। তো আমরা যেই শেয়ারটা কিনবো ওই শেয়ারটা সম্পর্কে যদি আমরা একটু স্বচ্ছ ধারণা থাকে, তাহলে দীর্ঘমেয়াদে এটাকে হোল্ড করে রাখতে পারবো, না হলে কিন্তু আমরা পারবো না। প্রথমেই হচ্ছে এই 1999 সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং 2003 সালে শেয়ার বাজারে আসে। তার মানে বলতে পারেন এই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এইটা জাস্ট মোটামুটি আমরা যদি বলি 26 বছরের একটা ব্যাংক, এর বেশি কিন্তু না। 2026 সাল অনুযায়ী 26 শেষ করে তারা 27-এ পৌঁছতেছে। তার মানে এটা একটা অতি সম্প্রতি নতুন একটা ব্যাংক আপনি বলতে পারেন। তাদের যদি টোটাল আমরা ব্রাঞ্চ সংখ্যা, সাব ব্রাঞ্চ সহ তারা একসাথে দিয়েছে 171টার মতো। এটা ছাড়া এজেন্ট ব্যাংকিং তাদের আছে প্রত্যন্ত অঞ্চলে ঋণ সংগ্রহ করার জন্য। এটা ছাড়া যদি দেখি আমরা, তাদের মোটামুটি 13 লক্ষের উপরে তাদের অ্যাকাউন্ট আছে, 13 লক্ষের উপরে। তার মানে এটা আমরা বলতে পারি যে একটা বড় আকারের কিন্তু ব্যাংক। বাংলাদেশে আমরা 8 লক্ষ 10 লক্ষ গ্রাহকেরও ব্যাংক কিন্তু জানি, ভালো ব্যাংকগুলো। এটা ছাড়া যে পয়েন্ট অফ সেল মেশিন আছে প্রায় 3,000-এর উপরে তাদের, এটিএম সংখ্যা 341। এটা ছাড়া ডেবিট কার্ড প্রায় তাদের 3,80,000-এর মতো, ক্রেডিট কার্ড আছে তাদের প্রায় 14 লক্ষের মতো। এটা ছাড়া এস এম এই যেই ব্যাংকিং অ্যাকাউন্ট তাদের প্রায় 8 লক্ষের উপরে। তো ওভারঅল এগুলা হচ্ছে তাদের অ্যানুয়াল রিপোর্ট মোতাবেক। লেটেস্ট হচ্ছে ব্রাঞ্চ তাদের 122টা, উপশাখা হচ্ছে 53টা। তো এটা হচ্ছে তাদের এখন পর্যন্ত লেটেস্ট। এজেন্ট ব্যাংকিং তাদের 85টা। ইসলামিক ব্যাংকিং তারা চালু করেছে, মনে রাখবেন বাংলাদেশে প্রায় 30টার মতো ব্যাংক ইসলামিক উইন্ডো তারা চালু করেছে, আর এখান থেকে ভালো পরিমাণে তারা সাড়া পাচ্ছে, ডিপোজিট কিন্তু পাচ্ছে। এখন ব্যাংকটা যদি প্রকৃত অবস্থা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি ব্যাংকিং ব্যবস্থায়, যে একটা হচ্ছে যে তার সিআরআরটা সে ঠিক রাখতে পারতেছে কিনা। কথা হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের 4% যে সিআরআর বজায় রাখার কথা, এটা তারা বজায় রাখতে পারতেছে, এখানে কোনো সমস্যা তাদের হচ্ছে না। এসএলআরটাও তারা মেনটেন করতেছে, 13% যেটা মেনটেন করার, সেটাতে কোনো সমস্যা নাই। এটা ছাড়া এডিআর, যেটা ম্যাক্সিমাম 87% পর্যন্ত দিতে পারে, এটা তাদের অনেক কম। তার মানে এদিক থেকে তাদের কোনো তারল্য সংকট নাই, তারা টাকা হাতে রাখতে পারতেছে। এটা ছাড়া ক্যাপিটাল অ্যাডিকুইসি রেশিও যেটা আছে, যেটা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট হচ্ছে 12.5%, এটাও মোটামুটি তারা বজায় রাখতে পারতেছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে প্যারামিটার যেগুলা, এগুলো অনুযায়ী ব্যাংকটা কিন্তু ভালো। কিন্তু সমস্যা ব্যাংকটার যেটা, সেটা হচ্ছে যে ব্যাংকটার লোন দেওয়ার জিনিসটা কমে যাচ্ছে, রেভিনিউটা কমে যাচ্ছে, ব্যাংকটার ইপিএসটা কমে যাচ্ছে, এই জন্যই শেয়ারটার কিন্তু দাম কম। তাহলে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ব্যাংকটা কিন্তু ভালো। এখন আমরা যদি ব্যাংকটার গত 10 বছরের একটু ইতিহাস দেখার চেষ্টা করি, 2015 সালে তার 7 টাকা 2 পয়সা করে কি করেছে, বিক্রি হয়েছে, আর এখন বিক্রি হচ্ছে 12 টাকা 90 পয়সা। আজকের বাজারে বিক্রি হয়েছে কত, 12 টাকা 90 পয়সা। যদি আমরা একটু স্টক নাওতে যদি তার শেয়ারটা দেখার চেষ্টা করি,
আপনারাও চাইলে শেয়ার যাচাই বাছাই করার জন্য এমটিবিটা ব্যবহার করতে পারেন, দেখেন যে কত, তার 12 টাকা 90 পয়সা। আর সেই 2000 যদি এখন যে তার সর্বনিম্ন দামে চলতেছে, এটা প্রায় 2015 সালেও একই দামে চলছে। 2015 থেকে মোটামুটি আমরা যদি দেখি 18 পর্যন্ত শেয়ারটার দাম বৃদ্ধি পাইছিল, 2018-র পরে শেয়ারটা কিন্তু নিম্নমুখী। তার মানে এখন এই শেয়ারটা নিম্নমুখী আছে, এখন কখন আবার ঊর্ধ্বমুখী হবে এটা কেউ বলতে পারে না। এটা মাসিক চার্টে আপনারা দেখতেছেন। তাহলে এই শেয়ারটা এখন নিম্নমুখী, তাহলে এটার মধ্যে আমরা কি করব না, কখনোই ট্রেডিং করার চেষ্টাটা করব না। এখন দীর্ঘমেয়াদী ইনভেস্ট করার পূর্বে ওই ব্যাংকটার বিজনেস আমাদেরকে বুঝতে হবে যে কেন তাদের বিজনেসটা কমলো। এইটা তারা যদি শুধরাইতে পারে প্যারামিটারে, তখনই ধীরে ধীরে আমরা এন্ট্রি নিব দীর্ঘমেয়াদের জন্য। এখন আমরা যদি আরো তার দেখার চেষ্টা করি, তার পি রেশিওটা যদি দেখার চেষ্টা করি, যে গত 2015 সালেও ছিল 5.8, আর এখনো চলতেছে তার 5.2, যেটা আমরা দেখেছি মোটামুটি। আর এখন যদি বলি তার পি রেশিওটা 11, তার মানে এখন এই প্রাইসটা কেনার মতো কোনো যোগ্য প্রাইস না। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কেনার মতো শেয়ার এখন না। এরপরে তার পিবি রেশিও যদি আমরা দেখার চেষ্টা করি, মোটামুটি তার পিবি রেশিওটা গত 10 বছর যাবৎ একইভাবেই আছে। তার মানে এই ব্যাংকটাতে এতটা, মানে আপনি একদম অন্ধের মতো ক্রয় করবেন এরকম কোনো জিনিসই কিন্তু তার এই হিসাবগুলো বলতেছে যে না, নাই। তার যদি আমরা রিটার্ন অন ইকুইটি দেখার চেষ্টা করি, রানিং হচ্ছে তার 5.5%, যেটা খুবই খুবই খারাপ। এটা ছাড়া 24, এরপরে 23, 22 সব জায়গায় যদি আমরা দেখার চেষ্টা করি, মোটামুটি তারা ট্রাই করেছে 10%-এর উপরে বজায় রাখার জন্য। 12% পর্যন্ত মাঝে মধ্যে গেলেও তারা অন অ্যাভারেজে 10 বছরে 12 রাখতে পারে নাই, নিচে চলে এসেছে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে জাস্ট এইখানে যেটা আমাদের জন্য রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগের ক্ষেত্রে অনেক প্রকার রেড ফ্ল্যাগ থাকে। এখন এদের যদি আমরা কনসোলিডেট, মানে এদের যেহেতু এমটিভির তাদের মানি এক্সচেঞ্জ আছে, মিউচুয়াল ব্রোকারেজ হাউস আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট আছে, প্রথমেই যদি আমরা তাদের সোলো মানে স্ট্যান্ড অ্যালোন যদি দেখার চেষ্টা করি, 2023-এ তারা 17,19,250 টাকা দিয়েছে অডিটর ফি, আর 2024-এ এসে সেটা 25,92,250 টাকা করেছে। আপনি যদি হিসাব করেন 50% বর্ধিত করা হয়েছে। কথাটা হচ্ছে যে তার রেভিনিউ গ্রোথ এতটা কখনোই হয় নাই, 50% সে রেভিনিউ গ্রোথ করাইতে পারে নাই, ইপিএস গ্রোথ করাইতে পারে নাই। আপনি 17 লক্ষ টাকার যেই অ্যাভারেজে যে অডিট ফি, এটা আপনি 25 লক্ষ টাকা দিচ্ছেন। তার মানে এখানে আপনার বড় অঙ্কের তথ্য আপনি কি করতেছেন, লুকাচ্ছেন। এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত। অডিটর ফিটা আপনি 10% বৃদ্ধি করতে পারেন, 15% বৃদ্ধি করতে পারেন, আপনি কি করে এটাকে 50% বৃদ্ধি করতে পারেন। এইটার যেই আসলে এসভিএম গুলাতে আমরা যারা প্রশ্ন করি, এদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনি কেন, আপনার কাছে কি অডিটর ছিল না, অন্য কোনো অডিটর ছিল না, আপনি 50% টাকা বেশি দিয়ে আপনার ব্যাংকটাকে আপনি অডিট করাচ্ছেন, তার মানে অবশ্যই অবশ্যই যোগসাজশী আছে। যেখানে 10% বৃদ্ধি করাটাও টাফ ব্যাপার। কিছু কিছু ব্যাংক তো গত বছরের যেটা সেটা এবারই রেখেছে। এখন তার যদি কনসোলিডেট আরো যেগুলো আছে সেগুলো যদি দেখায়, 18,63,000 টাকা গত 2023-এ ছিল, আর এইবারে 2024-এ তারা 26,78,500 টাকা করেছে। তো মোটামুটি আমরা যেটা বললাম, অন অ্যাভারেজে 50% তারা বর্ধিত করেছে। এইটা হচ্ছে তার রেড ফ্ল্যাগ। এই জন্য এইটা দীর্ঘমেয়াদে করা যাবে না। এদের কাছ থেকে এক্সপ্লেনেশন চাইতে হবে যে কেন আপনি এটা এতটুকু করলেন। এরপরে যদি আমরা দেখি যে রিটার্ন অন আরওইটা তারা দেখাচ্ছে যে তারা 12.79% রাখতে পেরেছে, তবে এইটার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে এইটা আমাদেরকে ডু পয়েন্ট অ্যানালাইসিস বলে একটা অ্যানালাইসিস আছে, সেটা করার পরে আপনি নিশ্চিত হবেন যে এই যে তার আরওইটা একটু বর্ধিত দেখাচ্ছে, এটা কেন বাড়লো। এটা কি তার লেভারেজ ইস্যুর কারণে বাড়লো, না অ্যাসেট কমানোর কারণে বাড়লো, না ট্যাক্স কম করার কারণে বাড়লো, না নন অপারেশনাল প্রফিট থেকে বাড়লো। যদি এটা অপারেশনাল প্রফিট থেকে বাড়ে তাইলে ভালো, কিন্তু এদের এটা অপারেশনাল প্রফিট থেকে বাড়ে নাই। এরপরে রিটার্ন অন অ্যাসেট যেটা আমরা বললাম 1%-এর প্রয়োজন, তারা করতে পারতেছে না। ম্যানেজমেন্টকে আরো ভালো অবশ্যই অবশ্যই করতে হবে।
এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, যেটা আমরা বললাম ওই যে যেটাকে আমরা ক্যাপিটাল এডিকুইটি রেশিও বললাম, এটাকে আরেকটা শব্দে বলা হয় ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট। এটা ইন্ডাস্ট্রি হচ্ছে 12.5% রাখতে হবে, তার প্রায় 13.6% আছে। এরপরে নন পারফর্মিং লোন, যেটা মোটামুটি 7-এর কমে তারা দেখাচ্ছে। এরপরে যদি আমরা দেখি লোন লস কভারেজ রেশিও, এইটা 96% আছে, এটা 100% থাকা দরকার, এটাও একটা রেড ফ্ল্যাগ। তাহলে এই ব্যাংকটাতে আমরা যদি বাংলাদেশ ব্যাংক ওই জন্য বলেছিল যে ধারাবাহিকভাবে প্রতিটা ব্যাংকই ফরেনসিক করা হবে। এই ফরেনসিক করা হইলে এই যে অডিটর ফি বৃদ্ধি পাইলো, আর ওইটা কেন বৃদ্ধি পাচ্ছে, এনপিএল এর অবস্থাটা কি, এই সমস্ত কিছু কিন্তু ওই রিপোর্টে বের হয়। তো যাই হোক, এখন আপনারা যে কাজটা আমরা করার চেষ্টা করি, যে এদের যেটা আমরা এখানে আরেকটা যেটা ছিল যে তার এরিয়া রেশিও, যেটা মানে হচ্ছে ল্যান্ডিং ডিপোজিট রেশিও, তো এইটা দেখেন যে 87% পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারে। তো সেটা তারা বজায় রেখেছে, খারাপ না, ভালোই। তার কস্ট অফ ফান্ড, ছিল 2023 সালে 7.38, 2024 সালে 8.47। তার মানে কস্ট অফ ফান্ড কিন্তু তার বৃদ্ধি পেয়েছে। আমরা সিটি ব্যাংক, ইবিএল এ দেখেছিলাম যে কস্ট অফ ফান্ড 4%-এর মতো। তাইলে চিন্তা করেন, যদি 1 কোটি টাকা ইবিএল কাউকে 10%-এ দেয়, তাহলে সে 6% প্রফিট করতে পারতেছে। আর এই বেচারা 10% যদি দেয়, সে 1.5% করে প্রফিট করতে পারতেছে। যেই ব্যাংক যত বেশি কস্ট অফ ফান্ড কম করতে পারবে, ততই সে লাভবান হবে। ব্যাংক দুইভাবে লাভ করতে পারে, যদি কস্ট অফ ফান্ড মানে কাছা যদি সে বাড়াইতে পারে, কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্টে টাকা যদি বেশি নিতে পারে, তাইলে সে অল্প লোন দিলেও তার রেভিনিউ বৃদ্ধি পাবে, ইপিএস বৃদ্ধি পাবে। আরেকটা হচ্ছে যে কস্ট অফ ফান্ড যাই থাকুক, সে যদি বেশি বেশি লোন দিতে পারে। দুইটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাইলে কস্ট অফ ফান্ডের দিক থেকে বলতে পারি এই ব্যাংকটা আমাদের জন্য লাভজনক হবে না। এরপরে মোটামুটি যদি আমরা দেখার চেষ্টা করি, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ভাই, এখন এই ব্যাংকটাতে আপনি দীর্ঘমেয়াদী থাকবেন কিনা। কথা হচ্ছে যে এমটিবি আপনি দীর্ঘমেয়াদের জন্য এখন পর্যন্ত না, যতদিন পর্যন্ত তাদের প্যারামিটারগুলো চেঞ্জ হচ্ছে। এটাতে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট করতে পারেন, চাকরি করতে পারেন, কোনো সমস্যা নাই, শান্তি মতো লেনদেন কিন্তু করতে পারেন, কোনো বাধা নাই, অনলাইন ট্রানজেকশন আছে, সবকিছুই আছে, ভালো। এখন এই ব্যাংকটা আপনি যদি আরো যাচাই করতে চান, কোনো মিউচুয়াল ফান্ড নিছে কিনা, বিদেশি বিনিয়োগ আছে কিনা, দেখবেন বিদেশিরা যখন বিনিয়োগ করে, তারা অতীত যাচাইয়ের পাশাপাশি আগামী 5-10 বছরে ব্যাংকটা কি করতে পারবে সেটার উপর ভিত্তি করে তারা সেখানে বিনিয়োগ করে। তো আর মিউচুয়াল ফান্ডগুলোও মোটামুটি কিছুটা গবেষণা করে বিনিয়োগ করে। তাইলে আপনাকে যেটা করতে হবে, আপনি বাংলাদেশে ধারাবাহিকভাবে কি করবেন, যতগুলো মিউচুয়াল ফান্ড আছে ওইগুলার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আপনি ওগুলো একটু দেখার চেষ্টা করবেন। তো আমরা এমটিবিতে একটু দেখার চেষ্টা করি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আসলে কেমন আছে। তো এখানে যদি দেখি, মোটামুটি 33%-এর মতো আছে ডাইরেক্টরদের কাছে, আর ইনস্টিটিউটের আছে মোটামুটি 34%। বিদেশি কোনো বিনিয়োগ কিন্তু নাই। আর পাবলিক, আর যে আমার আপনার মতো জনসাধারণের আছে বিনিয়োগ 32%। তাহলে এইটা আমাদের দীর্ঘমেয়াদের জন্য কোনো শেয়ার না। এটাতে আপনি যদি হঠাৎ করে দেখেন যে দামটা যদি কমে, যেমন ধরেন যে এই যে মে 2025 ডিভিডেন্ড দেওয়ার পরে তার শেয়ারের দামটা 10 টাকায় পৌঁছেছিল, তখন আপনি নিতে পারেন। নিলে আপনি 1 বছরে 14% পর্যন্ত লাভ করতে পারতেন। সে স্টক ডিভিডেন্ড দিয়েছে কত, মাত্র 10% স্টক ডিভিডেন্ড দিয়েছে। তার যদি আমরা ডিভিডেন্ড হিস্টোরিটা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখার চেষ্টা করি, দেখেন 2023 সালে সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 10%, 24-এ কোনো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে নাই, এটা ব্যাংকটার একটা দুর্বলতা। এরপরে সে 2019-এ দিয়েছে, 2006-এ দিয়েছে, বাকি সব মাঝে মধ্যে সে কি করছে, ক্যাশ স্টক ডিভিডেন্ড দিয়েছে। তাহলে এই ব্যাংক থেকে আপনি বিনিয়োগ করা থেকে কি করেন, শেয়ার কিনা থেকে 10 হাত দূরে থাকেন, 10 হাত দূরে থাকেন। এটার চাইতে আগের ভিডিওতে আমরা এনসিসি বলেছি, ওইটা আপনাকে ভালো প্রফিট কিন্তু দিবে। আমরা চাই আপনি বিনিয়োগ করেন যেটা টপ কোয়ালিটির আছে সেটা। আর আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন, ওইখানে আমরা আলোচনা করেছি যে কিভাবে ব্যাংকের শেয়ারগুলোকে যাচাই করতে হয়, প্যারামিটারগুলো দিয়েছি। এটা ওইটার মধ্যে খাটতেছে না কিন্তু প্যারামিটারটা, জাস্ট একটু যদি সম্ভবত যদি এখানে থাকে আমরা একটু দেখাই আপনাদেরকে যে কেন সেটা আমাদের থাকতেছে না। জাস্ট এখান থেকে আমাদের মিউচুয়াল ট্রাস্টের ক্ষেত্রে আমরা একটা যদি
কমিয়ে দেই, দাঁড়ান। 10%। রেভিনিউ গ্রোথ আমাদের 0 থাক। ইপিএস গ্রোথ আমাদের লাগবে না। দেখি আমরা এখন আমাদের ব্যাংকটা আসবে। দেখেন এইখান থেকে আমরা এই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আমরা যদি দেখার চেষ্টা করি রেভিনিউ গ্রোথ তার গত 3 বছরে 1.8% মাইনাস। তার মানে কি হয়েছে, রেভিনিউটা তার কমে যাচ্ছে। তো আপনি এরকম একটা মাইনাস কেন কিনতে যাবেন? যমুনা ব্যাংকেরও মাইনাস আছে। তো এইরকম ভাবে আমরা কিন্তু গত ভিডিওতে দেখেছি, আপনি ওই ভিডিওটা দেখবেন, দেখে নিজে নিজেগুলো যাচাই করবেন, যাতে এই ওয়েবসাইটে করবেন। পাশাপাশি রানিং বছরের জন্য ব্যাংকের ওয়েবসাইট থেকে তথ্য নেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।